অনেক দিন থেকেই আমার একটা পাহাড় কেনার শখ, কিন্তু পাহাড় কে বিক্রি করে তা জানি না। যদি তার দেখা পেতাম, দামের জন্য আটকাতো না। আমার নিজস্ব একটা নদী আছে, সেটা দিয়ে দিতাম পাহাড়টার বদলে। কেনা জানে পাহাড়ের চেয়ে নদীর দামই বেশি। পাহাড় স্থাণু, নদী বহমান, তবু আমি নদীর বদলে পাহাড়টাই কিনতাম। নমস্কার, টেস্ট অ্যান্ড ট্রেলসের অমরনাথ সিরিজের আরেকটি ব্লগে আপনাকে স্বাগত জানাই। আজ আমরা ভোর ভোর বেরিয়ে পড়লাম পেহেলগাম থেকে চন্দনবাড়ির উদ্দেশ্যে। আজ আমাদের গন্তব্য চন্দনবাড়ি থেকে শেষনাগ। ভোর 5:30টায় পেহেলগাম থেকে চন্দনবাড়ি যাওয়ার জন্য আমরা শেয়ার গাড়িতে রওনা দিলাম। ভাড়া পড়ল 150 টাকা করে। পেহেলগাম থেকে চন্দনবাড়ির ডিস্টেন্স প্রায় 16 কিলোমিটার। সূর্যোদয় এখনো হয়নি, তাই এই ভোরবেলায় প্রকৃতি যেন তার স্নিগ্ধ রূপ উজাড় করে দিয়েছে, যার ছটা আমাদের মনকেও করে তুলেছে আনন্দময়। আমরা পৌঁছলাম চন্দনবাড়ি। এখানেও কিন্তু অমরনাথ যাত্রার বেস ক্যাম্প আছে, আপনারা চাইলে এখানেও থাকতে পারেন। लगाई है उनसे निवेदन है कि ऊपर जाके वेटिंग एरिया में अपने साथियों का इंतजार करें और लंगर की भोजन ग्रहण करके आगे की यात्रा प्रारंभ करें। जय बोले जय बाबा बलवा। চন্দনবাড়িতে পৌঁছে দেখলাম প্রচুর লাইন পড়েছে। আমরাও দাঁড়িয়ে পড়লাম লাইনে। এখানে এখন আমাদের ব্যাগ এবং সাথে থাকা জিনিসপত্র চেক করা হবে, তার সাথে RFID কার্ডও দেখা হবে। চন্দনবাড়ি থেকে আপনারা কিনে নিতে পারেন লাঠি, যা আপনার পথ চলায় সাহায্য করবে। চন্দনবাড়ি থেকে ট্রেকিং রুট শুরু হওয়ার মুখেই রাস্তার দুপাশে রয়েছে প্রচুর ভান্ডারা। অমরনাথ যাত্রাপথে কিন্তু খাওয়ার খরচ কিছুই নেই, পেয়ে যাবেন হরেক রকম সুস্বাদু খাবার। তবে খাবার কিন্তু আপনাকে বুঝে খেতে হবে, বেশি খেলে পাহাড়ে উঠতে কিন্তু সমস্যা হবে। চন্দনবাড়ি থেকে শেষনাগের দূরত্ব প্রায় 12 কিলোমিটার। যারা ভাবছেন পায়ে হেঁটে যাত্রা করবেন না, তারা ঘোড়ার পিঠেও যেতে পারেন। সেক্ষেত্রে ভাড়া পড়বে শেষনাগ পর্যন্ত 2250 টাকা, পঞ্চতরণী পর্যন্ত 3550 টাকা এবং অমরনাথ গুহা পর্যন্ত যাওয়া আসা মিলে 8000 টাকা। প্রথমে চড়াইটা বেশ খাড়া, ধীরে ধীরে উঠতে হচ্ছে। এভাবে ছোট ছোট স্টেপ নিয়ে যাওয়াটাই ভালো, তাড়াহুড়োর দরকার নেই। টাইম নিয়ে আস্তে আস্তে গেলে একটু টাইম হয়তো লাগবে, কিন্তু ওটা শরীরের জন্য ভালো। কারণ প্রথমে স্টার্টিং এ একটুখানি বডি ওয়ার্ম আপ করতে সময় লাগে। তো এই দেখুন, ক্যামেরায় হয়তো অতটা বোঝা যাবে না কতটা খাড়ি, কিন্তু বেশ খাড়াই আছে। বসে রেস্ট না নেওয়াই ভালো, একটু একটু করে চলতে হবে এবং খুব হাঁপিয়ে গেলে একটু দাঁড়িয়ে রেস্ট নেওয়াটা ভালো হয়। এখান থেকে কয়েকজন শর্টকাট নিচ্ছিল,
তো মিলিটারির লোক গিয়ে তাদেরকে নামিয়ে নিয়ে আসছে। ওনারা আমাদের ভালোর জন্যই বলেন, শর্টকাটে অনেক সময় যেতে গিয়ে অনেক রকমের অ্যাক্সিডেন্ট হতে পারে, তো ওনাদের কথা মেনে চলাই ভালো। ধীরে ধীরে যাই, টাইম লাগবে কিন্তু ঠিক পৌঁছে যাব। বাবার কাছে যাচ্ছি, একটু কষ্ট করব না তা কখনো হয়? প্রথম 3 কিলোমিটার সম্ভবত প্রচন্ড চড়াই, তারপরে আস্তে আস্তে হয়তো একটু রাস্তা ঠিকঠাক হবে, কিন্তু এটা সাংঘাতিক চড়াই। একটু একটু রেস্ট নিয়ে নিয়ে এগোতে হবে। জয় ভোলে। जय भोले। অমরনাথ যাত্রা শুধু একটি ধর্মীয় যাত্রা নয়, এটি প্রকৃতি, বিশ্বাস এবং পৌরাণিক কাহিনীর এক অনন্য সম্মিলন। এই পথে প্রতিটি ধাপেই রয়েছে ইতিহাস ও আধ্যাত্মিকতার ছোঁয়া। টিস্যুটপের এই জায়গাটা প্রচন্ড চড়াই, এটার পরে সবাই বলছে যে একটু তুলনামূলক কম চড়াই আছে। দেখুন প্রচন্ড চড়াই, একটা জায়গায় প্রায় 80 ডিগ্রি মতন চড়াই। আজকে ওয়েদার ভীষণ ভালো, ভীষণ ভালো ওয়েদার। রাতুল আসছে। হ্যালো, হর হর হ্যালো, মহাদেব। হর হর মহাদেব। রাতুল আসছে। হর হর মহাদেব। हर हर महादेव। चल অনেকটা আছে এখনো। किधर से आ रहे हैं? जय बोले। जय बोले। हम दिल्ली से। दिल्ली से। एज कितना है? एज 55। फर्स्ट टाइम है आपका? फर्स्ट टाइम। कैसे लग रहा है? बहुत बढ़िया, बहुत अच्छा, बहुत अच्छा। जय भोले। जय बोले, जय बोले, जय बोले। सबकी मनोकामना पूर्ण हो, सब चढ़ाई चढ़े। आपका भी। जय बोले। পৌরাণিক কাহিনী অনুযায়ী একদিন দেবী পার্বতী ভগবান শিবকে জিজ্ঞাসা করেন, আপনি গলায় যে মুন্ডমালা পরেন সেটা কেন? শিব জবাব দেন, প্রতিবার তুমি যখন জন্মগ্রহণ করো আমি সেই জন্মের একটি মুন্ড এই মালায় যোগ করি। এই রহস্যময় উত্তর শুনে পার্বতী বিস্মিত হয়ে প্রশ্ন করেন, তাহলে আপনি কেন অমর? আমি বারবার জন্মাই আর আপনি চিরঞ্জীব হয়ে থাকেন। তখন শিব বলেন, এই প্রশ্নের উত্তর জানতে হলে তোমাকে শুনতে হবে অমর কথা, অমরত্বের গোপন কাহিনী। পার্বতী রাজি হন। এরপর শিব ঠিক করলেন, এই মহাজ্ঞান শুধুমাত্র নিঃসঙ্গ পবিত্র এক স্থানে বলা উচিত। তিনি খুঁজে পেলেন সেই স্থান, অমরনাথ গুহা। তবে এই পথে যাওয়ার আগে তিনি একে একে ত্যাগ করতে থাকেন তাঁর সমস্ত বাহ্যিক শক্তি ও সঙ্গী। পেহেলগামে তিনি তার প্রিয় বাহন নন্দীকে রেখে যান, চন্দনবাড়িতে রেখে যান জটা থেকে চাঁদকে, শেষনাগ হ্রদ, এখানে তিনি সাপগুলিকে মুক্ত করে দেন। আজও এই জায়গা ঘিরে 7টি পাহাড় দেখা যায়, যা 7 মাথা বিশিষ্ট শেষনাগের প্রতীক। মহাগুণ পর্বতে তিনি তাঁর পুত্র গণেশকে রেখে যান। পঞ্চতরণী, শিব এখানেই ত্যাগ করেন পঞ্চতত্ত্ব, মাটি, জল, বায়ু, আগুন এবং আকাশ, জীবন সৃষ্টির মূল উপাদান, যার তিনি স্বয়ং অধিপতি। সব ত্যাগ করে শিব পার্বতীকে নিয়ে প্রবেশ করেন অমরনাথ গুহায় এবং প্রবেশ করেন গভীর সমাধিস্থানে। তবে যাতে কেউ সেই অমর কাহিনী না শুনতে পারে,
শিব সৃষ্টি করেন এক প্রলয়ঙ্কারী আগুন, কালাগ্নিরুদ্র, যার কাজ ছিল গুহার আশেপাশের সমস্ত প্রাণীকে ধ্বংস করে সম্পূর্ণ নিঃসঙ্গতা তৈরি করা। তবে এই আগুনেও একটি কবুতরের জোড়া রয়ে যায় গুহার ভেতরে, আর তারা অজান্তেই শুনে ফেলে অমর কথা। বিশ্বাস করা হয় সেই কবুতরদ্বয় অমর হয়ে যায়। এমনকি আজও এত উচ্চতায় এবং তীব্র ঠান্ডার মধ্যেও তীর্থযাত্রীরা কখনো কখনো সেই অমর কবুতর জোড়াকে দেখতে পান। ওই যে দূরে দেখা যাচ্ছে পিছু টপ, এখান থেকে 800 মিটার মতো আছে। আর এই রাস্তাটা পুরনো রাস্তা, এটা হচ্ছে পিছু টপ যাওয়ার পুরনো রাস্তা। এখানে খুব ঘোড়ার খুব আগে ঝঞ্ঝাট ছিল, এখন ঘোড়া বোধহয় এখান থেকেই, হ্যাঁ ঘোড়া এখান থেকেই যায়। আর হ্যাঁ, আর আলাদা হাঁটার রাস্তা আলাদা করে দিয়েছে, যেটা খুব ভালো আর সিস্টেম্যাটিক। কেদারনাথের থেকে মানে কেদারনাথে যেভাবে ঘোড়ার ছিল, লাস্ট চড়াইটা আমরা পেরিয়ে এসেছি, মানে খুব টাফ চড়াই, মানে দুটো মানে সাংঘাতিক টাফ চড়াই ছিল। তো এরপর আর চড়াই ওই সেই রকম না, ঠিকঠাক মোটামুটি, যেটা হোপফুলি কমপ্লিট করে দেওয়া যাবে। 9:40 বাজে, দেখা যাক 10টার মধ্যে চেষ্টা করছি পৌঁছানোর। চল হাঁটা যাক। पहाड़ की तरफ उधर कोई रकम आ गई पहाड़ की तरफ। এখান দিয়ে ঘোড়া আসছে, ঘোড়া এসে এই পিছু টপের এখানে একসাথে হচ্ছে। এই রাস্তা দারুণ ব্যবস্থা করেছে এবারে। ওই পিছু টপ দেখা যাচ্ছে, আমরা পৌঁছে গেছি পিছু টপ। এই যে ঘোড়া আসছে, এখানে মিট করছে রাস্তা। এই পিছু টপ আমরা পৌঁছে গেছি, আর 100 মিটার হবে। আমরা পৌঁছলাম পিছু টপ। চন্দনবাড়ি থেকে এই পিছু টপের দূরত্ব 3 কিলোমিটার। রাস্তা অসম্ভব খাড়াই। পিছু টপের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে 11,500 ফিট। পৌরাণিক কাহিনী অনুসারে পিছু টপে এক ভয়ঙ্কর যুদ্ধ হয়েছিল দেবতা ও রাক্ষসদের মধ্যে। রাক্ষসরা চেয়েছিল শিবের গুহার নিয়ন্ত্রণ নিতে, কিন্তু দেবতারা তাদের বাধা দেয়। উভয়ের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয়। অবশেষে দেবতারা জয়লাভ করে এবং সমস্ত রাক্ষসদের হত্যা করে। পরবর্তীতে সেই নিহত রাক্ষসদের মৃতদেহগুলো একসঙ্গে স্তূপ করে রাখা হয়, আর সেই জায়গাটি আজ পরিচিত পিছু টপ নামে। পিছু বলতে বোঝায় পিষে ফেলা বা গুঁড়িয়ে দেওয়া। বিশ্বাস করা হয় দেবতারা রাক্ষসদের এতটাই পিষে দিয়েছিল যে তাদের দেহগুলি পাহাড়ের মতো আকার ধারণ করেছিল, এবং সেই কারণে স্থানটির নাম হয়েছে পিছু টপ। পিছু টপেও রয়েছে প্রচুর ভান্ডারা। আমরা এখানে অল্প কিছু খেয়ে নিলাম। প্রচুর মানুষকে নাচ করতে দেখে আমিও নিজেকে সামলাতে না পেরে তাদের সাথে পা মেলালাম। পিছু টপ থেকে শেষনাগ যাওয়ার সময় পথে পড়ল জজিবাল।
জজিবাল পৌঁছে আমরা কিছুটা বিশ্রাম নিয়ে নিলাম। এখানেও কিন্তু ভান্ডারার ব্যবস্থা রয়েছে। অমরনাথ যাত্রাপথে সমস্ত পুণ্যার্থীদের মহাদেবের স্বরূপ মানা হয়, তাই সবাই সবাইকে এখানে ভোলে বলে সম্বোধন করে। জজিবালে কিছুটা সময় কাটানোর পর আমরা রওনা দিলাম শেষনাগের উদ্দেশ্যে। শেষনাগ পৌঁছে গেছি। বৃষ্টি পড়ছে, তার সাথে সাথে বরফ শিল পড়ছে। একটু ওয়েদারটা খারাপ হয়েছে, খুব হাঁটা যাচ্ছে, অসুবিধা হচ্ছে না খুব একটা। বেশিক্ষণ ভিডিও করতে পারছি না, কারণ হচ্ছে বৃষ্টির জন্য ক্যামেরাতে জল ঢুকে যাবে, সেই জন্য। এই যে শেষনাগ, শেষনাগ এখান থেকে জলের ধারা যাচ্ছে শেষনাগ থেকে। শেষনাগ পৌঁছে গেছি আমরা। বৃষ্টি পড়ছে, তার সাথে সাথে শিল। একটা অসাধারণ অভিজ্ঞতা হচ্ছে। এত কষ্ট করে দর্শন করার জন্যই তো ভগবানকে দর্শন করতে এসেছি, অথচ কষ্ট করব না, হয় না। বরফ পড়ছে। এই যে শেষনাগ। অবশেষে আমরা পৌঁছলাম শেষনাগ। শরীরে ক্লান্তি ছিল বটে, কিন্তু শেষনাগের প্রকৃতির রূপ যেন আমাদের সব ক্লান্তি ধুয়ে দিল। শেষনাগে পৌঁছেই আমরা পার্চি কেটে নিলাম টেন্টের জন্য। ভাড়া পড়ল বেড প্রতি 650 টাকা করে।
পার্চি কেটেই আমরা চলে এলাম ভান্ডারাতে। এখানে তাড়াতাড়ি খাবার খেয়ে চলে গেলাম বিশ্রাম নিতে আমাদের নির্দিষ্ট টেন্টে। শরীরে আবার এনার্জি সংগ্রহ করতে হবে তো পরের দিনের জন্য। পরের দিন আমাদের গন্তব্য শেষনাগ থেকে পঞ্চতরণী। অনেক ভোরে উঠতে হবে, তাই আজকের জন্য বিদায় জানাই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। পাশে থাকবেন, সাথে রাখবেন টেস্ট অ্যান্ড ট্রেলসকে।